সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই লাইভ ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের সঙ্গে আছি মোহাম্মদ জাকিরুল ইসলাম, প্রভাষক রসায়ন, সৈয়দপুর সরকারি কারিগরি কলেজ, নীলফামারী হতে। এই লেকচারটি তোমরা দেখতে পাচ্ছ কি না, আমার সাউন্ড সিস্টেমটি ঠিক আছে কি না, তোমরা একটু লাইক কমেন্টের মাধ্যমে জানাই দাও। আর সেই সাথে তোমরা কে কোন কলেজ থেকে আমার সঙ্গে যুক্ত হচ্ছ সেটা একটু জানাই দাও, আমাকে দেখতে পাচ্ছ কি না। তো আমি দেখতে পাচ্ছি অলরেডি তোমরা আমার সঙ্গে মোটামুটি 16 জন যুক্ত হয়ে গেছো। ঠিক আছে, তোমরা একটু জানাই দাও কে কোন কলেজ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছ বা অলরেডি যুক্ত হয়েছো। আচ্ছা, তো আজকে আমাদের যে বিষয়, আজকের যে এই অধ্যায়ে আমরা রসায়ন প্রথম পত্রের, একাদশ শ্রেণীর রসায়ন প্রথম পত্রের 4র্থ অধ্যায় এর সর্বশেষ টপিকস নিয়ে আজকে আলোচনা করব। আজকের টপিকস হলো আমাদের তাপ রসায়ন। আচ্ছা, তাপ রসায়ন, তো এটি হবে আজকে আমাদের টপিকস এবং এটি হলো আজকের এই 4র্থ অধ্যায়ের সর্বশেষ ক্লাস। এরপরে আমরা প্রথম পত্রের 3য় অধ্যায়ের ক্লাসগুলো শুরু করব। তো শুরু করা যাক আজকের এই ক্লাসটি। তো এই ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। তো অলরেডি আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকে আমার সঙ্গে যুক্ত হয়েছ। তাহমিদুর রহমান ফ্রম রাজশাহী কলেজ, ধন্যবাদ। সোহানি সাহা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ধন্যবাদ। আচ্ছা, ওকে। তারপর হচ্ছে সামিয়া শিমু, মণিপুর হাই স্কুল, ওকে, ধন্যবাদ। আহমেদ সাগর, কুমিল্লা ভিক্টোরিয়া গভর্নমেন্ট কলেজ, থ্যাংক ইউ। অনেকে যুক্ত হচ্ছ। তোমরা যারা যুক্ত হচ্ছ এখানে জানাই দাও। আর সেই সাথে তোমাদের বন্ধুবান্ধবদেরকে যাতে এই লেকচারটি দেখতে পারে এজন্য তোমরা আমার এই লেকচারটিকে শেয়ার করে দাও। ওকে, তো ঠিক আছে, আমরা এখন শুরু করব। তো শুরু করার আগে আজকের আমাদের বিষয়টি হচ্ছে তাপ রসায়ন। ওকে, তাপ রসায়ন আমাদের আজকের টপিকস। তাপ রসায়ন থার্মোকেমিস্ট্রি আমরা আজকে এটি শিখব। তাপ রসায়ন এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো এই তাপ রসায়নে এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, ইন্টারমিডিয়েট সিলেবাসের জন্য এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ। প্রতি বছর এই জায়গা থেকে একটা করে সিলেবাসে একটা করে সৃজনশীল আসে। তো আমরা দেখি কিভাবে সৃজনশীলগুলো আসে এবং কোন কোন বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট, আমি সবগুলো আজকে তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, আমরা শুরু করি। তাপ রসায়ন। আচ্ছা, তাপ রসায়ন, এই তাপ রসায়ন প্রথমে আমরা জানবো তাপ রসায়নটা কি। তাপ রসায়ন হলো যে আমরা জানি যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ শক্তি শোষিত অথবা নির্গত হয়ে থাকে। তো সেক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়াগুলো তাপ উৎপাদী অথবা তাপহারী হয়ে থাকে। তো এই যে রাসায়নিক বিক্রিয়াগুলো তাপ উৎপাদ এবং তাপহারী, এই রাসায়নিক বিক্রিয়াগুলো যে তাপ শক্তি নির্গত হয়, তো এই বিষয়গুলো রসায়নে যেখানে আলোচনা করা হয় সেটি হলো তাপ রসায়ন। অর্থাৎ আমরা অন্যভাবে বলতে পারি যে তাপ শক্তি এবং রসায়নের পরিবর্তন যে শাখায় আলোচনা করা হবে সেটি হলো তাপ রসায়ন। ওকে, এই তাপ রসায়ন ব্যাখ্যা করার জন্য 2টি সূত্রের মাধ্যমে এই তাপ রসায়নটাকে আলোচনা করা হয়। একটা রাসায়নিক বিক্রিয়া 2টি সূত্রের মাধ্যমে তাপ রসায়নকে আলোচনা করা হয়। সেই 2টি সূত্র হলো, একটা হচ্ছে বিজ্ঞানী ল্যাভেসিয়ে ও ল্যাপ্লাসের সূত্র, আরেকটি হলো হেসের সমষ্টিকরণ সূত্র। তাহলে তাপ রসায়ন 2টি সূত্রের মধ্যে সীমাবদ্ধ। তো একটি হলো ল্যাভেসিয়ে ও ল্যাপ্লাসের সূত্র, আরেকটি হবে আমাদের হেসের সমষ্টিকরণ সূত্র। ওকে, তো প্রথমটি হলো ল্যাভেসিয়ে, একটু লিখি আমি, ল্যাভেসিয়ে ও ল্যাপ্লাসের সূত্র, ল্যাপ্লাসের সূত্র, এটি একটি তাপ রসায়নের সূত্র। আর একটি হচ্ছে হেসের সমষ্টিকরণ সূত্র, হেসের তাপ সমষ্টিকরণ সূত্র। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই সূত্রগুলো জানার মাধ্যমে আমরা তাপ রসায়নটাকে আমরা জানার চেষ্টা করব। ওকে, এখানে একটু ভুল করছি আমি, তাপ রসায়ন দন্তন্যটা বাদ হয়ে গেছে। আচ্ছা, ল্যাভেসিয়ে ও ল্যাপ্লাসের সূত্র আর একটি হচ্ছে হেসের তাপ সমষ্টিকরণ সূত্র, এই দুটো সূত্রের সমন্বয়ে তাপ রসায়নটি হলো গঠিত।
আচ্ছা, সর্বপ্রথম আমরা জানবো ল্যাভেসিয়ে ও ল্যাপ্লাসের সূত্র। এটি কি? আচ্ছা, তোমরা জানো যে শক্তির নিত্যতা সূত্র বা ভরের নিত্যতা সূত্র, এটা তোমরা পড়েছিলা। তো সেটা হলো যে শক্তির নিত্যতা সূত্র, শক্তির কোনো সৃষ্টি বা বিনাশ নেই। এই মহাবিশ্বের শক্তির উৎসটা হলো নির্দিষ্ট, জাস্ট এক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তরিত হয় মাত্র। তো এই বিষয়টিকে মানে মাথায় রেখে ল্যাভেসিয়ে এবং ল্যাপ্লাস তাপ রসায়নে তাদের এই প্রথম সূত্রটি আলোচনা করেন। তো ল্যাভেসিয়ে ল্যাপ্লাসের সূত্র সেটি হচ্ছে যে যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া যে কোনো একদিকে ঘটুক, এক্ষেত্রে যে তাপের পরিবর্তন হবে, বিক্রিয়াটি যদি বিপরীত দিকে সংঘটিত হয় ঠিক একই পরিমাণ তাপশক্তি নির্গত হবে, কিন্তু এক্ষেত্রে এই বিক্রিয়ার চিহ্নটি হবে বিপরীত। ওকে, আচ্ছা, তাহলে ল্যাভেসিয়ে ল্যাপ্লাসের সূত্র হলো একটা রাসায়নিক বিক্রিয়া একদিকে সংঘটিত হলে যে পরিমাণ তাপ নির্গত হবে, ওই বিক্রিয়াটি বিপরীত দিকে সংঘটিত হলেও ঠিক একই পরিমাণ তাপশক্তি নির্গত হবে, এক্ষেত্রে চিহ্নটি হবে বিপরীত। আচ্ছা, আমরা একটা উদাহরণ দিয়ে এটাকে দেখব। উদাহরণ দেখো, লক্ষ্য করো। তা আমরা জানি যে হাইড্রোজেন এবং পানি এটা যুক্ত হয়ে হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে পানি তৈরি হয়। তো এই প্রক্রিয়াটা একটি তাপ উৎপাদী প্রক্রিয়া। ওকে, আমি সেটা একটু লিখে দেখি যে হাইড্রোজেন গ্যাস, ধরো হাইড্রোজেন গ্যাস এবং হচ্ছে হাফ অক্সিজেন গ্যাস, এইটা মিলে তৈরি হয় পানি। এটা পানি তৈরি হয় H2O লিকুইড। এটি একটি তাপ উৎপাদী প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় তাপ উৎপন্ন হয় ডেল্টা এইচ। আমরা যদি এই বিক্রিয়াগুলোকে তাপশক্তিটাকে প্রকাশ করব ডেল্টা এইচ দ্বারা এই অধ্যায়গুলোতে, তো ডেল্টা এইচ সমান এখানে হলো -285.85 কিলো জুল পার মোল, এত পরিমাণ তাপ উৎপন্ন হয়। তো ল্যাভেসিয়ে ল্যাপ্লাসের সূত্র অনুযায়ী একটা রাসায়নিক বিক্রিয়া একদিকে সংঘটিত হলে যে পরিমাণ তাপ উৎপন্ন হবে, ওই বিক্রিয়াটি যদি বিপরীত দিকে সংঘটিত হয় ঠিক একই পরিমাণ তাপ উৎপন্ন হবে। তাহলে এটাকে যদি আমরা এভাবে লিখি যে পানি H2O, এটা যদি বিয়োজিত হয় হলে এই পানিটা বিয়োজনের ফলে দেখো এখানে হাইড্রোজেন এবং অক্সিজেন তৈরি হবে। তো এখানে হাইড্রোজেন প্লাস হাফ অণু অক্সিজেন গ্যাস এটি। তো এক্ষেত্রে তাপ শক্তির পরিবর্তন আগে যেভাবে যতটুকু হয়েছে এখানেও ঠিক সেই পরিমাণ তাপশক্তির পরিবর্তন হবে। তো সেখানে ডেল্টা এইচ এর মানটি হবে জাস্ট আগেরটাতে যেটা প্লাস ছিল এটার ক্ষেত্রে মাইনাস হবে। ওকে, সরি, আগে যদি মাইনাস থাকে এখানে হবে প্লাস। ওকে, 285.85 কিলোজুল পার মোল। ওকে, তাহলে বুঝতে পারছো যে ল্যাভেসিয়ে ল্যাপ্লাসের সূত্র একটা রাসায়নিক বিক্রিয়া সামনের দিকে অগ্রসর হলে যে পরিমাণ তাপ উৎপন্ন হবে, ঠিক ওই বিক্রিয়াটি যদি বিপরীত দিকে সংঘটিত হয় ঠিক একই পরিমাণ তাপশক্তি উৎপন্ন হবে, কিন্তু সেক্ষেত্রে চিহ্নটা হবে বিপরীত। অর্থাৎ এই প্রক্রিয়া দেখো -285 কিলোজুল পার মোল তাপ উৎপন্ন হয়, আর এখানে যদি এই বিক্রিয়াটা যদি বিপরীত দিকে সংঘটিত হয় সেক্ষেত্রে প্লাস হচ্ছে। অর্থাৎ একটা রাসায়নিক বিক্রিয়া যেটি তাপ উৎপাদী রাসায়নিক বিক্রিয়া, সেটি যদি বিপরীত ক্রমে আসে তখন সেটা হলো তাপহারী প্রক্রিয়া হয়ে থাকে। তো এটি হলো ল্যাভেসিয়ে ল্যাপ্লাসের সূত্র। কেন? আমরা একটু আগেই বলেছিলাম যে শক্তির নিত্যতা সূত্র। শক্তির নিত্যতা সূত্রটা হচ্ছে যে শক্তির কোনো সৃষ্টি বা বিনাশ নেই। তো জাস্ট এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর ঘটে, যার কারণে একটা রাসায়নিক বিক্রিয়ায় একদিকে যে পরিমাণ শক্তি উৎপন্ন হয় বিপরীত দিকে ঠিক সেই পরিমাণেই শক্তি নির্গত হয়। এক্ষেত্রে চিহ্নটা বিপরীত চিহ্ন হয়ে থাকে। ওকে, তো আমরা প্রথমে ল্যাভেসিয়ে ল্যাপ্লাসের সূত্রটা দেখলাম, এবার আমরা দেখব হেসের তাপ সমষ্টিকরণ সূত্র। ওকে, দেখো হেস, বিজ্ঞানী হেস ইনি এই তাপ রসায়নের একটি সূত্র প্রদান করছিলেন, সেটি হলো হেসের সমষ্টিকরণ সূত্র। তিনি বলছেন যে একটি রাসায়নিক বিক্রিয়া এক ধাপে সংঘটিত হোক অথবা একাধিক ধাপে সংঘটিত হোক না কেন, যদি ওই রাসায়নিক বিক্রিয়ার মূল উৎপাদ এবং বিক্রিয়ক একই থাকে তাহলে তাদের ক্ষেত্রে তাপমাত্রার পরিবর্তনটা সেম হবে। আচ্ছা, তো আমরা যদি এরকম বলি যে একটা রাসায়নিক বিক্রিয়ার উৎপাদ এবং বিক্রিয়ক যদি নির্দিষ্ট হয় তাহলে একটা রাসায়নিক বিক্রিয়া এক ধাপে সংঘটিত হোক অথবা একাধিক ধাপে সংঘটিত হোক না কেন, এক্ষেত্রে তাপের পরিবর্তনটা হবে সমান। ওকে, আচ্ছা, তা আমরা একটা উদাহরণের মাধ্যমে এটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, উদাহরণটা মনে করো, একটা বিক্রিয়ক মনে করো একটি বিক্রিয়ক বিক্রিয়া করে ধরো বি তৈরি করে, ধরো এখানে বি তৈরি করে,
এটি বিক্রিয়া করে বি তৈরি করে, আবার বি থেকে বিক্রিয়া করে ডি উৎপন্ন হয়। ধরো এটা আমাদের ফাইনাল উৎপাদ। ওকে, তো এই প্রক্রিয়াটা এই ধরনের ডি, ধরো এই পাশে ডি উৎপন্ন করে। তাহলে আর অথবা হতে পারে এই বিক্রিয়াটা এখানে দুই ধাপে সংঘটিত হলো, এ থেকে বি, বি থেকে ডি। আর অথবা এই বিক্রিয়াটি এমন হতে পারে এ থেকে সরাসরি যদি ডি উৎপন্ন হয়। দেখো বিক্রিয়াটা যদি এক ধাপে সংঘটিত হয়, তাহলে আমরা যদি এইগুলোকে যে এই যে ধাপে ধাপে যে বিক্রিয়াগুলো সংঘটিত হচ্ছে তাদের ক্ষেত্রে যে তাপশক্তি, আমরা এটাকে যদি ডেল্টা H1 বলি, এটাকে আমরা ডেল্টা H2 বলি, এটাকে ডেল্টা H3 বলি, তাহলে তাপের হেসের তাপ সমষ্টিকরণ সূত্র অনুসারে যে বিষয়টি হলো সেটি হলো যে একটা বিক্রিয়া এক ধাপে ঘটুক আর দুই ধাপে ঘটুক না কেন, তাদের মোট শক্তিটা সমান হবে। আচ্ছা, এখানে দেখো যে যদি বিক্রিয়াটা দুই ধাপে সংঘটিত হয়, তাহলে ডেল্টা H1 প্লাস ডেল্টা H2, এক্ষেত্রে যে পরিমাণ শক্তি হবে, ঠিক এই বিক্রিয়াটা যদি শুধু এক ধাপে সম্পূর্ণ হয়, এ থেকে বি হয়, তাহলে ডেল্টা H3, তাহলে এই দুই প্রকারের শক্তি সমান হবে। অর্থাৎ এক ধাপে সংঘটিত হলে যে শক্তি নির্গত হবে, একাধিক ধাপে সংঘটিত হলে তাদের যোগফল এটা সমান হবে। এটি হলো বিজ্ঞানী হেসের তাপ সমষ্টিকরণ সূত্র। ওকে, তো বুঝতে পারছো তোমরা? তো আমরা এখন একটা বিষয় নিয়ে আলোচনা করব। তো এই হলো আমাদের তাপ রসায়নের দুটি সূত্র, ল্যাভিশিয়ে ল্যাপ্লাসের সূত্র এবং হেসের তাপ সমষ্টিকরণ সূত্র। ওকে, তোমরা আমার দেখি তোমাদেরকে কমেন্টে কি বলছো। হ্যাঁ, তোমরা অনেকেই আছো, বিভিন্ন জায়গা থেকে তোমরা আমার সঙ্গে যুক্ত হয়েছো। যাই হোক, তোমরা দেখতে থাকো। ওকে, একজন বলছো যে বুঝেছি স্যার, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, এখন দেখো আমি আজকে একটু তোমাদের বলে রাখি যে গত ক্লাসে আমি তোমাদেরকে যে গত 19 তারিখে তোমাদেরকে যে হোমওয়ার্কটা দিয়েছিলাম, এই হোমওয়ার্কগুলো তোমাদের মধ্যে যারা করেছো তাদের নামটা আমি একটু আজকে জানাই দিই। তো তোমাদের মধ্যে আমাকে যে হোমওয়ার্ক জমা দিয়েছিল তার মধ্যে প্রথম হলো দিয়েছিল দীপা দাস, নবাবগঞ্জ সরকারি কলেজ, চাঁপাই নবাবগঞ্জ থেকে আর কি, ধন্যবাদ তোমাকে। আরেকজন হচ্ছে মাহমুদুল হাসান মিথুন, তুমি পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ লালমনিরহাট থেকে আমাকে হচ্ছে তোমার হোমওয়ার্ক জমা দিয়েছিলা, ধন্যবাদ সবাইকে। তো আজকে এখন দেখো আমরা যে বিষয়টিকে নিয়ে এখন আলোচনা করব সেই বিষয়টি হলো যে আমরা জানি যে তাপ রসায়নটি তাপ উৎপাদী এবং তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে এটি তাপ উৎপাদী এবং তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে এই বিষয়টি সংগঠিত হয়ে থাকে। আচ্ছা, তো এখানে লক্ষ্য করো যে তাপ উৎপাদী এবং তাপহারী বিক্রিয়াগুলো আমি একটু আলোচনা করব। তো সেটা হচ্ছে এই একটু দেখো তো। আচ্ছা, তো এটি হলো, দেখো তো ঠিক আছে কিনা, আছে? ওকে, ওইটা একটু দেখো। আচ্ছা, আমি একটু বলবো যে তাপ উৎপাদী প্রক্রিয়া এবং তাপহারী প্রক্রিয়া এটা কেন হয়ে থাকে। আচ্ছা, আমরা খুব সহজে একটা বিষয়ের মাধ্যমে তাপ উৎপাদী এবং তাপহারী বিক্রিয়াগুলোকে নির্ণয় করতে পারি বা চিনতে পারি। তো সেটা হলো যে আমরা জানি একটা রাসায়নিক বিক্রিয়া বা রাসায়নিক বন্ধন সাধারণত সংগঠিত হয় পুরাতন বন্ধনগুলো ভাঙে এবং নতুন বন্ধন গড়ে এর মাধ্যমে। ওকে, একটা রাসায়নিক বিক্রিয়ায় পুরাতন বন্ধন ভাঙবে এবং নতুন বন্ধনগুলো গড়বে, এর মাধ্যমে একটা রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হয়। আচ্ছা, তো এখানে আমরা তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপহারী বিক্রিয়া এগুলো কাকে বলবো? আচ্ছা, তো এখন বিষয় হলো তাপ উৎপাদী, প্রথমে যদি আমি তাপ উৎপাদী বিক্রিয়া বলি, তো যদি কোনো রাসায়নিক বিক্রিয়ায় যে পুরাতন বন্ধন ভাঙতে যে পরিমাণ শক্তি লাগে, নতুন বন্ধন গড়তে যদি তার চেয়ে কম পরিমাণ শক্তি লাগে, তাহলে এক্ষেত্রে তাপ শক্তি নির্গত হয়ে থাকে। এই বিক্রিয়াটি হয় তাপ উৎপাদী বিক্রিয়া। ওকে, আচ্ছা, এরপর হলো তাপহারী বিক্রিয়া। যদি কোনো রাসায়নিক বিক্রিয়ার পুরাতন বন্ধন ভাঙতে যে পরিমাণ শক্তি লাগে তার চেয়ে যদি নতুন বন্ধন গড়তে বেশি শক্তি লাগে, তাহলে এক্ষেত্রে এই বিক্রিয়াটি হয় তাপহারী প্রক্রিয়া। ওকে, তো আমরা একটু তাপ উৎপাদী এবং তাপহারী বিষয়টিকে যদি একটু আমরা সাধারণত একটু লিখে রাখি, তাহলে আমাদের এরকম হবে। দেখো যে পুরাতন বন্ধন ভাঙ্গনের শক্তি এটি যদি নতুন বন্ধন গঠনের চেয়ে বড় হয় তাহলে তাপ উৎপাদী বিক্রিয়া। তো আমরা একটু এভাবে লিখব। দেখো যে পুরাতন আমি একটু লিখব পুরাতন বন্ধন ভাঙ্গনের শক্তি
ভাঙ্গনের শক্তি এটি যদি নতুন বন্ধন গড়নের শক্তির চেয়ে বেশি হয়, নতুন বন্ধন গড়নের শক্তি এর চেয়ে যদি বেশি হয়, তাহলে আমরা এই বিক্রিয়াটিকে বলবো তাপ উৎপাদী বিক্রিয়া। ওকে, বুঝতে পেরেছো? যে আশা করি বুঝতে পেরেছ যে একটা রাসায়নিক বিক্রিয়া, যদি আমরা জানি যে একটা রাসায়নিক বিক্রিয়ায় পুরাতন বন্ধনগুলো ভাঙে এবং নতুন বন্ধনগুলো গঠিত হয়, তো যদি কোনো বিক্রিয়ায় পুরাতন বন্ধন ভাঙ্গনে যে শক্তি লাগে তার চেয়ে যদি নতুন বন্ধন গড়নে বেশি শক্তি লাগে, তাহলে সেই বিক্রিয়াটি তাপ উৎপাদী বিক্রিয়া হয়ে থাকে। ওকে, আর তাপহারী বিক্রিয়া যদি পুরাতন বন্ধনের যদি এরকম বলি, একটু পুরাতন বন্ধন ভাঙ্গনের শক্তি সে যদি নতুন বন্ধন গড়নের শক্তিটা বেশি হয়, নতুন বন্ধন গড়নের শক্তি এটা যদি বেশি হয়, তাহলে সেটি হবে তাপহারী বিক্রিয়া। তাহলে বুঝতে পারছো যে শিক্ষার্থীবৃন্দ, যে আমরা তাপ উৎপাদী এবং তাপহারী বিক্রিয়াগুলো, এগুলো আমাদের হলো তাপ রসায়নের কিন্তু মূল উৎস। এগুলোর মাধ্যমে আমরা কিন্তু তাপ রসায়নগুলো সবগুলো এই তাপ উৎপাদী এবং তাপহারী বিষয়গুলোকে নিয়ে আলোচনা করা হয়। ওকে, এবারে আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো বিক্রিয়া তাপ। খুব গুরুত্বপূর্ণ, একটু লক্ষ্য করো যে বিক্রিয়া তাপ আমরা জানবো এবার। বিক্রিয়া তাপ আচ্ছা, বিক্রিয়া তাপ যেটাকে বলা হবে হিট অফ রিয়াকশন। বিক্রিয়া তাপ কি? একটা রাসায়নিক বিক্রিয়ায় যে পরিমাণ তাপ শক্তি শোষিত অথবা নির্গত হয়, সেই বিক্রিয়াটিকে বিক্রিয়া তাপ বলা হয়। একটা রাসায়নিক বিক্রিয়ায় যে পরিমাণ শক্তি নির্গত অথবা শোষিত হয়, সেটি হলো তার বিক্রিয়া তাপ। আচ্ছা, তো এই বিক্রিয়া তাপটাকে আমরা কিভাবে নোটিফাই করব, আমরা কিভাবে এটাকে গাণিতিকভাবে লিখব? তো সেটি হলো যে বিক্রিয়া তাপ, কোনো রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়া তাপ এটি হয় যে উৎপাদের অণুতে বন্ধন গড়নের শক্তি, বন্ধন গঠনে বিমুক্ত শক্তি, এখান থেকে যদি আমরা বিক্রিয়কের অণুতে বন্ধন ভাঙ্গনের শোষিত শক্তি বিয়োগ করি, তাহলে সেটি হবে আমাদের বিক্রিয়া তাপ। তাহলে বিক্রিয়া তাপ সমূহ হলো উৎপাদের অণুতে বন্ধন গঠনে বিমুক্ত শক্তি বিয়োগ বিক্রিয়ক অণুতে বন্ধন ভাঙ্গনে শোষিত শক্তি। আচ্ছা, একটা রাসায়নিক বিক্রিয়ায় যে পরিমাণ তাপশক্তি শোষিত অথবা নির্গত হয়, তো সেটি হলো একটা রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়া তাপ। তো বিক্রিয়া তাপটাকে আমরা এভাবে ডিনোট করব যে ওই বিক্রিয়ার উৎপাদের অণুতে বন্ধন গঠনে বিমুক্ত শক্তি, সেখান থেকে বিক্রিয়ক অণুর বন্ধন ভাঙ্গনে শক্তি বিয়োগ করলে যেটি হবে সেটি হলো একটা রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়া তাপ। এই বিক্রিয়া তাপটা ধনাত্মক অথবা ঋণাত্মক হতে পারে। তো আমরা এই জিনিসটাকে বলবো যে বিক্রিয়া তাপ, যেটি হলো এনথালপির পার্থক্য। আচ্ছা, এনথালপির পার্থক্য যেটাকে আমরা ডেল্টা এইচ বলবো, যে বিক্রিয়া তাপকে আমরা ডেল্টা এইচ দ্বারা প্রকাশ করি। এনথালপি কি? এনথালপি হলো একটা রাসায়নিক বিক্রিয়ার তাপমাত্রার যে পরিবর্তন, সেটি হলো এনথালপি। ওকে, তো এই হলো বিক্রিয়া তাপ। তো আমরা এই বিক্রিয়া তাপকে একটা রাসায়নিক বিক্রিয়ার জন্য কিভাবে আমরা লিখতে পারি, সেটিকে আমি তোমাদের সামনে এবার ডিনোট করব। ওকে, তো এবার লক্ষ্য করো যে একটা রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়া তাপকে আমরা কিভাবে নির্ণয় করব, বা আমরা কিভাবে বিক্রিয়া তাপকে লিখব। ওকে, তো সেটি হলো প্রথমত আমরা বিক্রিয়া তাপের জন্য প্রথমে আমরা সাধারণ একটা বিক্রিয়া চিন্তা করি। মনে করো 3A + B এটি বিক্রিয়া করে মনে করো C+2D উৎপন্ন করে। এটি একটি জেনারেল রিয়াকশন। যদি আমরা চিন্তা করি যে 3A + B বিক্রিয়া করে C+2D উৎপন্ন করে, তাহলে এই বিক্রিয়াটির বিক্রিয়া তাপকে আমরা কিভাবে লিখব?
আচ্ছা আমি একটু আগে বললাম বিক্রিয়া তাপকে ডেল্টা এইচ দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা ডেল্টা এইচ, তাহলে এর জন্য আমরা ডেল্টা এইচ বলবো, ডেল্টা এইচ সমান, আচ্ছা এখানে দেখো বিক্রিয়ক অণুতে বন্ধন ভাঙ্গনে, বিক্রিয়ক এই যে উৎপাদন অণুতে বন্ধন গঠনে বিমুক্ত শক্তি মাইনাস হলো বিক্রিয়ক অণুতে বন্ধন ভাঙ্গনে শোষিত শক্তি। তো এই জিনিসটাকে আমরা লিখবো যে যে উৎপাদ যেটা থাকবে সেটা ডেল্টা এইচ অফ এফ, এফ দ্বারা এই এই যে উৎপাদগুলো তৈরি হবে তাদের গঠনে যে তাপ উৎপন্ন হয় বা নির্গত হয় সেই জিনিসটাকে লিখতে হবে। যে আমরা এখানে লিখব ডেল্টা এইচ এফ সি, ডেল্টা এইচ এফ সি লিখব, প্লাস এখানে দেখো কয় অণু আছে, 2 অণু ডি তৈরি হয়েছে, তার জন্য আমরা লিখব 2D, 2 ডেল্টা এইচ এফ অফ ডি এটা। আচ্ছা এখন হলো এই যে উৎপাদের জন্য মানে উৎপাদ গঠন করতে যে শক্তি বিমুক্ত করতে হয় সেটা থেকে আমরা বিয়োগ করব এই যে বিক্রিয়কগুলো যেগুলো আছে বিক্রিয়কের শক্তিগুলোকে আমরা বিয়োগ করব। ওকে, তাহলে আমরা এইভাবে লিখব যে মাইনাস বিক্রিয়ক হচ্ছে 3A প্লাস বি। তো এখানে দেখো -3 এর জায়গায় তা ডেল্টা এইচ এফ অফ এ। আচ্ছা এখন দেখো এখানে কয় অণু আছে, 3 অণু আছে, তো 3 অণুর জন্য আমরা এখানে 3 বসাবো, 3 ডেল্টা এইচ এফ এ প্লাস বি ডেল্টা এইচ এফ, এফটা আমরা ছোট করে লিখবো, আসলে এটা হিট অফ ফরমেশন, এটাকে নিচে লেখা হয়, তাই এটা হবে এখানে বি। এই হলো আমাদের একটা রাসায়নিক বিক্রিয়া তাপ। ওকে, বুঝতে পেরেছো যে রাসায়নিক বিক্রিয়া তাপ কোনগুলো? ওকে, ধন্যবাদ। তো এবার দেখো আমরা একটু জিনিস এখানে আমি তোমাদের সঙ্গে আরেকটা বিষয় আলোচনা করব। এখন হলো এই বিক্রিয়া তাপ, রাসায়নিক বিক্রিয়া তাপগুলো কয়েক প্রকারের হয়ে থাকে, রাসায়নিক বিক্রিয়া তাপ কয়েক প্রকারের হয়ে থাকে। তো আমি এখন তোমাদের সঙ্গে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা তোমরা যারা যারা আছো ধন্যবাদ। এই সময়ে তোমরা আমার এই লেকচারটিকে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, দেওয়ার মাধ্যমে যেন তোমাদের আরও বন্ধুরা এই লেকচারটিকে দেখতে পায়, এই কাজটি তোমরা করে থাকো। আচ্ছা তোমাদের সঙ্গে এখন আমি ছোট্ট একটু গল্প করব যে রসায়ন শব্দটি আমাদের যে আমরা কেমিস্ট্রি শব্দটি পেলাম, এই রসায়নটা কোথা থেকে আসলো, কিভাবে আসলো? তোমরা ক্লাস 9-10 বইয়ে একটু শিখেছিলা। তো আমরা জানি যে রসায়নের জনক হচ্ছে জাবের ইবনে হাইয়ান। জাবের ইবনে হাইয়ানকে রসায়নের জনক বলা হয়, এটা তোমরা জানো। ওকে, আচ্ছা তো এই যে দেখো কেমিস্ট্রি শব্দটি কোথা থেকে আসলো, কিভাবে আসলো? তোমরা এটাও জানো যে কেমিয়া শব্দ থেকে কেমিস্ট্রি এসেছিল, কেমিয়া। আচ্ছা কেমিয়া, ধরো কেমিয়া শব্দ থেকে কেমিস্ট্রি শব্দটি এসেছিল। ওকে, তো এখন হচ্ছে যে আসলে কেমিস্ট্রিটা কিভাবে আমাদের মধ্যে আসলো, তো সেটা হচ্ছে যে খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দীতে মিশরে নীল নদের তীরে এক ধরনের কালো মাটি পাওয়া যেত। এই কালো মাটিটা, এটার একটা বৈশিষ্ট্য ছিল, এই কালো মাটি দিয়ে যদি কোনো ধাতুর মধ্যে ঘষা দেওয়া হয় তাহলে ওই ধাতুটা স্বর্ণে পরিণত হয়। তো সেই সময়ে মানুষের জ্ঞান চর্চার মূল উদ্দেশ্যই ছিল স্বর্ণ আহরণ করা, বা যে কোনোভাবে স্বর্ণটা সেই সময় খুব মূল্যবান একটা জিনিস ছিল। তো এখানে এই কালো মাটি, কেমিয়া শব্দ থেকে, তো রসায়ন, এই যে সেখানে যে মাটি পাওয়া যেত তখন মানুষের মধ্যে খুব উৎসাহ জেগেছিল যে এই কালো মাটিটা কিভাবে কাজ করতেছে, এটা আরও কীভাবে আরও বেশি বেশি করে পাওয়া যায়। তো এই যে জিনিসটা, ওইটা নিয়ে গবেষণা করতে করতে যেটি পরবর্তীতে আসলো সেটি হলো কেমিস্ট্রি। আচ্ছা, তো এখানে জাবের ইবনে হাইয়ানকে আমরা রসায়নের জনক বলে থাকি। কেন বলি? এর কারণটি হলো যে জাবের ইবনে হাইয়ান ইনি একজন আরবের বিজ্ঞানী। ইনি হলো 1056 খ্রিস্টাব্দে আরবীয় অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি হচ্ছেন যে আরবীয় বিজ্ঞানী। তিনি রসায়নের উপর 256টি বই লিখেছিলেন এবং তিনি তাছাড়াও শুধু চিকিৎসা বিজ্ঞানের উপর 500-টিরও বেশি বই লিখেছিলেন এই জাবের ইবনে হাইয়ান। কিন্তু তারপরও তাকে চিকিৎসা বিজ্ঞানের জনক না বলে রসায়ন বিজ্ঞানের জনক বলা হয়। দেখো তার কিন্তু রসায়নের বইয়ের সংখ্যা কম। কেন?
এর কারণটা হলো যে এই যে চিকিৎসা বিজ্ঞানের জনক অনেক আগেই হচ্ছে ইবনে সিনাকে চিকিৎসা বিজ্ঞানের জনক বলা হয়েছিল, যার কারণে জাবের ইবনে হাইয়ানকে আর চিকিৎসা বিজ্ঞানের জনক বলা সম্ভব হয়নি। কিন্তু কেমিস্ট্রিতে তার মতো এত প্রভূত উন্নয়ন কোনো বিজ্ঞানী সাধিত করেননি, যার কারণে এই রসায়নের জনক হিসেবে আমরা হচ্ছে জাবির ইবনে হাইয়ানকেই বলে থাকি। ওকে, ধন্যবাদ। তো আমরা এবার আসব যে তাপ রসায়ন, এই তাপ রসায়নের বিক্রিয়া তাপ, এই বিক্রিয়া তাপগুলো কয়েক প্রকারের হয়ে থাকে, সেগুলো একটু আলোচনা করব। তো প্রথমে আমি আলোচনা করব প্রমাণ বিক্রিয়া তাপ। এক নম্বরে বলবো প্রমাণ, এক নম্বর হচ্ছে প্রমাণ বিক্রিয়া তাপ, বিক্রিয়া তাপ, যেটাকে আমরা হচ্ছে ইংলিশে বলবো স্ট্যান্ডার্ড হিট অফ রিয়াকশন, স্ট্যান্ডার্ড হিট অফ রিয়াকশন। প্রমাণ বিক্রিয়া তাপ। আচ্ছা, প্রমাণ অবস্থা, প্রমাণ তাপ, প্রমাণ বলতে কি বোঝায়? যে আমরা জানি যদি কোনো টেম্পারেচারটি হলো 25 ডিগ্রি সেন্টিগ্রেড, তো আমরা যে অবস্থায় আছি, ধরো 25 ডিগ্রি টেম্পারেচার, এটা হলো আমাদের স্বাভাবিক তাপমাত্রা। এই 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং 1 ATM চাপ, এটি হলো আমাদের হলো স্বাভাবিক তাপমাত্রা এবং চাপ। তাই প্রমাণ বিক্রিয়া তাপ, যদি কোনো রাসায়নিক বিক্রিয়া এই 25 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 1 অ্যাটমসফিয়ারিক চাপের মধ্যে সংঘটিত করা হয়, তাহলে এক্ষেত্রে যে তাপের পরিবর্তন ঘটে সেটিকে প্রমাণ বিক্রিয়া তাপ বলে। ওকে, তাহলে প্রমাণ বিক্রিয়া তাপ একটা রাসায়নিক বিক্রিয়া 25 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 1 অ্যাটমসফিয়ারিক চাপে সংঘটিত হলে যে তাপের পরিবর্তন ঘটে সেটি হলো প্রমাণ বিক্রিয়া তাপ। ওকে, আচ্ছা, এখন হচ্ছে আমরা যদি একটু উদাহরণ দেখি। উদাহরণটা হলো এরকম যে আমরা জানি পানির অণু গঠন একটু আগে দেখছিলাম যে হাইড্রোজেন এবং হাফ অক্সিজেন এটা মিলে পানি তৈরি হয়, H2O। আচ্ছা, এখানে দেখো H2O। তো এইখানে এটা হলো, যদি আমরা এটাকে বলি প্রমাণ বিক্রিয়া তাপ, অর্থাৎ এইটা যদি 25 ডিগ্রি এবং 1 অ্যাটমসফিয়ারিক চাপে এই বিক্রিয়াটি সংঘটিত হয়, তাহলে এই বিক্রিয়ায় যে তাপ উদ্গত হবে বা তাপ নির্গত হবে, তার পরিমাণটা হবে ডেল্টা এইচ সমান মাইনাস ডেল্টা এইচ এফ, হিট অফ ফরমেশন বলবো। আর এটা ডেল্টা এইচ এফ, হ্যাঁ, এটা হলো মাইনাস 285.85 কিলোজুল পার মোল। তাহলে এটি হলো একটা প্রমাণ বিক্রিয়া তাপ, অর্থাৎ প্রমাণ অবস্থায় একটা রাসায়নিক বিক্রিয়ায় যে তাপ নির্গত হয় সেটি হলো প্রমাণ বিক্রিয়া তাপ। ওকে, তোমরা বুঝতে পেরেছ। এরপর দেখো আমরা বলবো প্রমাণ বিক্রিয়া তাপ, তারপরে বলবো হচ্ছে সংগঠন তাপ। সংগঠন তাপ। আচ্ছা, এখানে দেখো সংগঠন তাপ, এটাও একটি বিক্রিয়া তাপ। সংগঠন তাপ হলো যে এক মোল পদার্থ কোনো উপাদান মৌলগুলো থেকে উৎপন্ন করতে যে পরিমাণ শক্তি নির্গত হবে সেটি হলো সংগঠন তাপ। ওকে, সংগঠন তাপ হলো যে উপাদান মৌলগুলো হতে এক মোল পদার্থ উৎপন্ন করতে যে পরিমাণ শক্তি নির্গত হবে সেটি তার হলো সংগঠন তাপ। ওকে, সংগঠন তাপ। তো এখানে লক্ষ্য করো যে মনে করো যে আমরা যদি বলি যে হাইড্রোজেন এবং ক্লোরাইড এর বিক্রিয়া করে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়, তো সেক্ষেত্রে হাফ অণু হাইড্রোজেন গ্যাস এবং হাফ অণু ক্লোরিন গ্যাস এর থেকে 1 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড গ্যাস তৈরি হয়। তাহলে দেখো যে উপাদান মৌলগুলো হতে 1 মোল যৌগ, অর্থাৎ এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের 1 মোল তৈরি হতে যে পরিমাণ তাপ শক্তি নির্গত হবে সেটি হবে সংগঠন তাপ। আচ্ছা, এর ক্ষেত্রে সংগঠন তাপের মানটা হলো ডেল্টা এইচ এফ সমান 92.3 কিলোজুল পার মোল। ওকে, তো এটি হলো এর হচ্ছে সংগঠন তাপ। আচ্ছা, এরপরে দেখো বিয়োজন তাপ। এবার আলোচনা করব বিয়োজন তাপ। 3 নম্বর হলো বিয়োজন তাপ। লক্ষ্য করো বিয়োজন তাপ। তো এই বিয়োজন তাপ, যেটাকে আমরা বলি হিট অফ ডিকম্পোজিশন বা বিয়োজন তাপ। তো এই বিয়োজন তাপটি হলো যে একটি রাসায়নিক বিক্রিয়ায় 1 মোল কোনো পদার্থকে বিয়োজিত করে তার উপাদান মৌলে পরিণত করতে যে পরিমাণ শক্তি নির্গত হবে সেটি হবে তার বিয়োজন তাপ। ওকে, তো এখানে দেখো যে আমরা যদি এই উদাহরণটা একটু লক্ষ্য করি যে এই পানির অণু 1 মোল পদার্থ এটা বিয়োজিত হয়ে তার উপাদান মৌলে পরিণত করতে, তো এই পানিটা যদি বিক্রিয়াটা যদি উল্টা এই পাশে আসে,
তাহলে কি হবে? তো এইখানে আমরা বিয়োজন তাপ বলবো যে পানি বিয়োজিত হলে, এটা বিয়োজিত হলে তৈরি হবে হাইড্রোজেন গ্যাস প্লাস হাফ অণু অক্সিজেন গ্যাস। তো এই যে এক অণু পদার্থ বিয়োজিত হয়ে তার উপাদান মৌলে পরিণত হইতে যে শক্তি লাগবে সেটি হবে তার বিয়োজন তাপ। তো এখানে এটা বিয়োজন তাপ, এটাকে আমরা ডেল্টা এইচ এফ বলবো। তো দেখো এখানে আমরা একটু আগেই জানছিলাম যে ল্যাভিশিয়ার ল্যাপ্লাসের সূত্র থেকে যে একটা রাসায়নিক বিক্রিয়া যদি সামনের দিকে অগ্রসর হয় তাহলে যে তাপ উৎপন্ন হবে, বিক্রিয়াটি বিপরীত দিকে অগ্রসর হলে ঠিক একই পরিমাণ তাপ উৎপন্ন হবে, কিন্তু চিহ্নটা হবে বিপরীত। আচ্ছা, এখানে লক্ষ্য করো, তো এখানে এই বিক্রিয়াটা যখন এই দিকে যাবে তাহলে এখানে হবে জাস্ট প্লাস 285.85 কিলোজুল পার মোল। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ওকে, আচ্ছা, এরপরে লক্ষ্য করো আমরা অন্য জিনিসে যাব। এটা হচ্ছে গলন তাপ। গলন তাপ, তো এগুলো হচ্ছে বিক্রিয়া তাপ। তো গলন তাপ দেখো যে কোনো পদার্থের এক মোলকে কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত, সম্পূর্ণ তরল অবস্থায় পরিণত করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেটি হলো তার গলন তাপ। আচ্ছা, তোমাদের একটু কমেন্টগুলো দেখি আমি, যে অনেকে বলছো ক্লিয়ার না। আসলে হয়তোবা তোমাদের অনেকের নেট কানেকশন যদি একটু স্লো থাকে তাহলে অনেক সময় ক্লিয়ার দেখা যায় না। আমি আমার এগুলোকে ক্লিয়ার দেখতে পাচ্ছি। ওকে ওকে, একজন বরাদুজ্জামান জনি, তিনি আমার অবশ্য ব্যাচমেট, বিসিএস ব্যাচমেট, তিনি আমাকে সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম জনি ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, যাই হোক, সবাই আছো তোমরা? আমরা এবার দেখব যে বিয়োজন তাপ আমরা দেখলাম, গলন তাপ কাকে বলবো? গলন তাপ। আচ্ছা, গলন তাপ হলো যে কোনো পদার্থের এক মোলকে তার কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত করতে যে পরিমাণ তাপ শক্তির প্রয়োজন হবে সেটি হবে তার গলন তাপ। ওকে, এরপরে দেখো বাষ্পীকরণ তাপ। বাষ্পীকরণ তাপ ঠিক একইভাবে যে এক মোল তরল পদার্থকে বাষ্পে পরিণত করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হবে সেটি হবে তার বাষ্পীকরণ তাপ। ঠিক একইভাবে ঊর্ধ্বপাতন তাপ, যে কোনো কঠিন পদার্থকে সরাসরি তরলে পরিণত না করে বাষ্পে পরিণত করতে, এক মোল কঠিন পদার্থকে সরাসরি বাষ্পে পরিণত করতে যে পরিমাণ তাপশক্তির প্রয়োজন হয় সেটি হলো তার ঊর্ধ্বপাতন তাপ। ওকে, আচ্ছা, এরপরে দেখো আমরা এবার একটু অন্য জায়গায় আসবো। ঠিক একইভাবে পরমাণুকরণ তাপ আছে, তোমরা এগুলো দেখে নিবা। তো এবার আমরা একটা গুরুত্বপূর্ণ যে বিষয়ে আসবো সেটি হলো প্রশমন তাপ। প্রশমন তাপ, প্রশমন তাপ, প্রশমন তাপ। আচ্ছা, হিট অফ নিউট্রালাইজেশন। তো প্রশমন তাপ, তো প্রশমন তাপ আমরা জানি যে সকল বিক্রিয়ায় অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ পানি তৈরি হয় তাদেরকে প্রশমন বিক্রিয়া বলে। তাহলে প্রশমন তাপ হলো যে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া থেকে এক মোল পানি তৈরি করতে যে পরিমাণ তাপশক্তি নির্গত হয় সেটি হলো প্রশমন তাপ। ওকে, তো একটা অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় এক মোল পানি তৈরি করতে যে পরিমাণ তাপশক্তি নির্গত হয় সেটি হলো প্রশমন তাপ। আচ্ছা, আমরা একটু উদাহরণ লক্ষ্য করি। আচ্ছা, উদাহরণটা দেখো যে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা একটি ক্ষার, হ্যাঁ, এবং অ্যাকোয়াস সলিউশন, এটা জলীয় দ্রবণ, প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা অ্যাকোয়াস সলিউশন, এটা জলীয় দ্রবণ। তো এদের বিক্রিয়া করলে লবণ পানি তৈরি হবে। সোডিয়াম ক্লোরাইড এটা অ্যাকোয়াস সলিউশন তৈরি হবে, প্লাস হলো পানি H2O, এটা লিকুইড বা এটা অ্যাকোয়াস সলিউশন। তো এখানে দেখো লিকুইড, এটা তরল হলো। তো এইখানে এই যে বিক্রিয়া, এটি একটি প্রশমন বিক্রিয়া। এখানে এই পানি তৈরি হচ্ছে, তো এই পানি এক মোল পানি তৈরি হলো, তো এক্ষেত্রে যে তাপশক্তি নির্গত হবে এটি হবে প্রশমন তাপ। আচ্ছা, এই বিক্রিয়ায় যে ডেল্টা এইচ, সেই ডেল্টা এইচের মান হলো 57.34 কিলোজুল পার মোল। ওকে,
তো আমি এটাই করে বললাম প্রশমন তাপ। আচ্ছা, এখন হচ্ছে এখানে আমি 3টা প্রশ্ন তোমাদেরকে শেখাবো, যে 3টা প্রশ্ন প্রতিবারেই কোনো না কোনো বোর্ডে আমাদের পরীক্ষা এইচএসসি পরীক্ষা আসতেছে। আমি সেই 3টা প্রশ্ন এখন আলোচনা করব। তো সেই প্রশ্ন 3টি হলো, প্রথম প্রশ্নটা হলো যে শক্তিশালী অ্যাসিড শক্তিশালী ক্ষারের প্রশমন তাপের মান সর্বদা ধ্রুব হয় কেন? শক্তিশালী অ্যাসিড শক্তিশালী ক্ষারের প্রথম প্রশ্ন, শক্তিশালী অ্যাসিড ও শক্তিশালী ক্ষারের প্রশমন তাপের মান ধ্রুব হয় কেন? প্রশমন তাপের মান ধ্রুব হয় কেন অথবা শক্তিশালী অ্যাসিড শক্তিশালী ক্ষারের প্রশমন তাপের মান 57.34 এটি হয়ে থাকে কেন? এই প্রশ্নটি বারবার এসেছে। তো আমরা ওইটা একটু দেখার চেষ্টা করি যে শক্তিশালী অ্যাসিড ও শক্তিশালী ক্ষারের প্রশমন তাপের মান ধ্রুব হয় কেন? আচ্ছা শিক্ষার্থীবৃন্দ, তো আমরা যদি একটা শক্তিশালী অ্যাসিড, এই যে এখানে যে বিক্রিয়াটা লিখছি, আমরা যদি এটাকেই একটু লক্ষ্য করি, যে এখানে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা যখন অ্যাকোয়াস সলিউশন, এটা পানিতে বিয়োজনের ঘটালে এটি কি হবে? সোডিয়াম আয়ন অ্যাকোয়াস প্লাস হাইড্রোক্সিল আয়ন অ্যাকোয়াস, এটা তৈরি হবে, সোডিয়াম আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন তৈরি হবে। ঠিক একইভাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা যদি বিয়োজিত হয় HCl অ্যাকোয়াস সলিউশন, এটা বিয়োজন হলে দেখো এখানে হাইড্রোজেন আয়ন তৈরি হবে এবং এখানে ক্লোরিন আয়ন তৈরি হবে অ্যাকোয়াস সলিউশনে এটি। আচ্ছা, তো এখানে লক্ষ্য করো, আচ্ছা আমি যদি এটাকে এই পাশে লিখি, একটু ক্লোরিনটাকে এখানে লিখলাম আর হাইড্রোজেনটাকে যদি আমি এখানে লিখি, কোনো সমস্যা নাই। আচ্ছা আচ্ছা এখন লক্ষ্য করো যে শক্তিশালী অ্যাসিড আমরা জানি সম্পূর্ণরূপে বিয়োজিত হয়, শক্তিশালী ক্ষার সেটিও সম্পূর্ণরূপে বিয়োজিত হয়। তো এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড এটা সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে সমান পরিমাণ হাইড্রোক্সিল আয়ন এবং সমান পরিমাণ সোডিয়াম আয়ন তৈরি করে। ঠিক একইভাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা বিয়োজনের মাধ্যমে সমান পরিমাণ ক্লোরিন এবং সমান পরিমাণ হাইড্রোজেন তৈরি করে। আচ্ছা দেখো পরবর্তীতে এই হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন মিলে এখানে পানি তৈরি হয়। আচ্ছা, তো এখন লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, যদি আমরা জানি অ্যাভোগাড্রোর সংখ্যাটা হচ্ছে যে কোনো পদার্থের 1 মোলে অ্যাভোগাড্রোর সংখ্যা 6.02 × 10⁻23 এতটি থেকে পরমাণু থাকে। তা আমরা যদি এটাকে চিন্তা করি, এটা বিয়োজনের ফলে এটার মধ্যে যদি অ্যাভোগাড্রোর সংখ্যক সোডিয়াম হাইড্রোক্সাইড অণু থাকে, তাহলে এটার বিয়োজনের ক্ষেত্রে এই যে অ্যাভোগাড্রোর সংখ্যক হাইড্রোক্সিল আয়ন তৈরি হবে। ঠিক একইভাবে এটার 1 মোল বিয়োজনের ফলে ঠিক অ্যাভোগাড্রোর সংখ্যক হাইড্রোজেন আয়ন তৈরি হবে, হাইড্রোক্সিল এবং হাইড্রোজেন আয়ন মিলে পানি তৈরি হবে। তো এক্ষেত্রে যে তাপশক্তির পরিবর্তন হবে, এই দুটার মধ্যে যে তাপশক্তির পরিবর্তন হবে সেই পরিমাণটা হলো 57.34 হয়ে থাকে। আচ্ছা, তো এখন হলো যে এটা ছাড়া যদি যে কোনো শক্তিশালী অ্যাসিড হয়, যে শক্তিশালী অ্যাসিড একই সাথে সম্পূর্ণরূপে বিয়োজিত হওয়ার কারণে আসলে সব শক্তিশালী অ্যাসিড শক্তিশালী ক্ষারের মধ্য থেকে সমান পরিমাণ হাইড্রোজেন এবং সমান পরিমাণ হাইড্রোক্সিল আয়ন তৈরি হয়। তো এই যে দুইটার যোগফল থেকে পানি তৈরি হয়, যার কারণে এক্ষেত্রে প্রশমন তাপের মানটি ধ্রুবক হয়ে থাকে। ওকে, আচ্ছা এরপরে লক্ষ্য করো যে এখানে আমি যদি আরেকটা এখানে উদাহরণের মাধ্যমে এই জিনিসটাকে দেখাই, যে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং যদি নাইট্রিক অ্যাসিড দেখি, আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়াস সলিউশন প্লাস HNO3, নাইট্রিক অ্যাসিড অ্যাকোয়াস সলিউশন। তো এক্ষেত্রে দেখো এই দুটার ক্ষেত্রে বিক্রিয়া করালে সোডিয়াম নাইট্রেট প্লাস পানি তৈরি হবে। তো এক্ষেত্রে ডেল্টা এইচ এর মানটা হচ্ছে, তো এখানে ডেল্টা এইচ এর মানটা হলো -57.28 কিলো জুল পার মোল। দেখো এটা কিন্তু খুব কাছাকাছি,
ওকে, তো এটার কাছাকাছি কিনা? হ্যাঁ। তো এইরকম যে শক্তিশালী অ্যাসিড শক্তিশালী ক্ষারের ক্ষেত্রে এই তাদের হচ্ছে প্রশমন তাপের মানটা হলো কাছাকাছি হয়ে থাকে। ওকে, তো এটি একটি প্রশ্ন। আমাদের প্রথম প্রশ্নটা গেল শক্তিশালী অ্যাসিড শক্তিশালী ক্ষারের প্রশমন তাপের মান ধ্রুব হয় কেন? ওকে, এরপর দ্বিতীয় কোশ্চেন হলো যে শক্তিশালী ক্ষার এবং দুর্বল অ্যাসিড অথবা দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষার এদের প্রশমন তাপের মান ধ্রুবক অপেক্ষা কম হয় কেন? আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটা হলো যে দুর্বল অ্যাসিড এবং হচ্ছে সবল ক্ষার, দুর্বল অ্যাসিড ও সবল ক্ষারের প্রশমন তাপের মান এই ধ্রুবক মান অপেক্ষা কম হয় কেন? অর্থাৎ 57.434 অপেক্ষা কম হয় কেন? আচ্ছা, তাই এই প্রশ্নটা হলো এরকম যে একটু লিখে দেব। আচ্ছা, এখানে লিখে রাখি যে দুর্বল অ্যাসিড ও শক্তিশালী ক্ষারের প্রশমন বিক্রিয়া তাপের মান হ্যাঁ 57.34 কিলোজুল পার মোল অপেক্ষা কম হয় কেন? অপেক্ষা কম হয় কেন? আচ্ছা, আমরা একটা উদাহরণ আগে লক্ষ্য করবো। উদাহরণটা দেখো যে এটা মানটা কেন কম হয় কেন। আচ্ছা, একটা উদাহরণ দেখো যে দুর্বল অ্যাসিড আমরা যদি বলি অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, এটি হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, এটা দুর্বল অ্যাসিড অ্যাকুয়াস সলিউশন। আর এটা যদি এটাকে আমরা যদি বলি মৃদু, আর আমরা যদি সোডিয়াম হাইড্রোক্সাইড এটি যদি শক্তিশালী। আচ্ছা, তাহলে এদের ক্ষেত্রে যে মানে বিক্রিয়া যেটা উৎপন্ন হবে সোডিয়াম অ্যাসিটেট COONA প্লাস পানি, তো এক্ষেত্রে যে ডেল্টা এইচ প্রশমন তাপের মান, এই ডেল্টা এইচ এর মানটি এটি সমান হয় -55.14 কিলোজুল পার মোল। ওকে, দেখো এক্ষেত্রে মৃদু অ্যাসিড শক্তিশালী ক্ষার এর বিয়োজন তাপের মানটা 55.14 হয়। অর্থাৎ এটি এই শক্তিশালী অ্যাসিডের ক্ষেত্রে যে 57.34 তার সে 2.2 কিলোজুল পার মোল, এটা হলো কম। ওকে, তো এখন দেখো এটা কেন কম হয়। আচ্ছা, এটি কম হয় এর কারণটি হলো যে এই যে এখানে দুর্বল অ্যাসিড এটি সম্পূর্ণরূপে বিয়োজিত হয় না, আর শক্তিশালী ক্ষার এটা সম্পূর্ণরূপে বিয়োজিত হয়। তো এক্ষেত্রে দুর্বল অ্যাসিডটি সর্বপ্রথম বিয়োজিত হয়ে যে পরিমাণ হাইড্রোজেন তৈরি করে, আর ক্ষারটি সম্পূর্ণ বিয়োজিত হয়ে যে পরিমাণ হাইড্রোক্সিল আয়ন তৈরি করে, এরা প্রথমে বিক্রিয়া করে যে তাপ উৎপন্ন করে সেই তাপের মান 57.34 কিলোজুল হয়। কিন্তু এখানে এই যে যখন এখানে 57.34 কিলোজুল তাপ উৎপন্ন হয়, এই তাপ পেয়ে দুর্বল অ্যাসিডটি আবারও বিয়োজিত হয়। তো বিয়োজিত হতে হলে এই 57.34 থেকে কিছু পরিমাণ শক্তি সেটা হলো শোষণ করে। এই শক্তি শোষণ করার কারণে প্রশমন তাপের মানটা কিছুটা কমে যায়। ওকে, তো এক্ষেত্রে প্রশমন তাপের মান 2.2 কিলোজুল পার মোল কমে যায়। ওকে, তাহলে আরেকবার একটু বলি যে এই যে শক্তিশালী অ্যাসিড বা শক্তিশালী ক্ষার সম্পূর্ণ বিয়োজিত হলেও দুর্বল অ্যাসিড সম্পূর্ণরূপে বিয়োজিত হয় না। তো দুর্বল অ্যাসিডটা যতটুকু বিয়োজিত হয় তার হাইড্রোজেন আয়ন শক্তিশালী ক্ষারের হাইড্রোক্সিল আয়নের সঙ্গে যুক্ত হয়ে প্রথমে যে লবণ পানি তৈরি করে, সেক্ষেত্রে প্রশমন তাপের মান 57.34 হয়ে থাকে। কিন্তু এই যে তাপ উৎপন্ন হলো সেখান থেকে তাপ এই দুর্বল অ্যাসিডটি গ্রহণ করে, এটা আবার বিয়োজিত হয়। তো এখান থেকে যে তাপটা শোষণ করে নেয় সেই তাপের মানটা প্রশমন তাপের মান থেকে কমে যায়। তো এক্ষেত্রে দেখা যায় এই বিক্রিয়ার ক্ষেত্রে 2.2 কিলোজুল তাপ এখান থেকে শোষণ ঘটে। ওকে, ঠিক একইভাবে আমরা যদি আরেকটা বিক্রিয়া দেখি CH3COOH অ্যাসিটিক অ্যাসিড প্লাস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এক্ষেত্রে এই মানটা এর চেয়ে আরও কম হয়। তো এক্ষেত্রে অ্যামোনিয়াম অ্যাসিটেট COONH4 প্লাস পানি, তো এখানে ডেল্টা এইচ এর মানটি হবে -50.4 কিলোজুল
পার মোল, এটি হয়ে থাকে। ওকে, যাই হোক আমাদের সময় খুব কম, আমি আর একটা জিনিস তোমাদেরকে শেখাবো। এইটি হলো যে একটু ব্যতিক্রম, এটা আমাদের প্রতিবারে এইচএসসি পরীক্ষা আসতেছে, সেই ব্যতিক্রমী প্রশ্নটা আমি তোমাদেরকে আবার একটু দেখাই। সেটি হলো যে একটা আমি প্রশমন বিক্রিয়া লিখবো, এই প্রশমন বিক্রিয়ার মানটা দেখো, প্রশমন তাপ অপেক্ষা বেশি হয় এখানে, যে হাইড্রোজেন ফ্লোরাইড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, এটি হলো মৃদু আর এটা হলো শক্তিশালী। তো এখানে এই প্রশমন তাপের মানটা এখানে 68.60 কিলোজুল পার মোল। এটার ক্ষেত্রে প্রশমন তাপের মানটা ডেল্টা এস এর মানটা এক্ষেত্রে, আচ্ছা এখানে আমি প্রোডাক্টটা লিখলাম না লিখে জাস্ট ইয়েটা লিখলাম। তো এখানে দেখো যে এক্ষেত্রে -68.60 কিলোজুল, অর্থাৎ প্রশমন তাপ অপেক্ষা বেশি শক্তি এক্ষেত্রে নির্গত হয়ে থাকে। তো এটা কেন হয়ে থাকে? তো সেটা হলো যে এখানে এর ব্যাখ্যাটি হলো যে সোডিয়াম, এখানে হাইড্রোজেন ফ্লোরাইড এটি একটি হলো মৃদু অম্ল, এটি হলো অল্প পরিমাণে বিয়োজিত হয়, আর এটা হলো শক্তিশালী ক্ষার, এটা সম্পূর্ণরূপে বিয়োজিত হয়। তো এক্ষেত্রে প্রশমন তাপের মান 57.34 এর চেয়ে কম হওয়ার কথা, কিন্তু এখানে বেশি হয়। এর কারণটি হলো যে এখানে এই যে ফ্লোরিন এখানে এই বিক্রিয়ায়, তো এখান থেকে যে এর বিক্রিয়ায় যেটা তৈরি হচ্ছে সেখানে সোডিয়াম ফ্লোরাইড প্লাস পানি। তো এই যে দেখো এই সোডিয়াম ফ্লোরাইড এটা আবার বিয়োজিত অবস্থায় থাকে, সোডিয়াম আয়ন এবং ফ্লোরাইড আয়ন হিসেবে থাকে। তো এই যে ফ্লোরাইড আয়ন এর আকার ছোট এবং এটার চার্জ ঘনত্ব বেশি। ফ্লোরিনের আকার ছোট বাট এর মধ্যে যে মাইনাস চার্জ, এটার চার্জ ঘনত্ব বেশি হওয়ার কারণে এই ফ্লোরিনটা এই বিক্রিয়ায় যে পানিযুক্ত তৈরি হয় সেই পানির সঙ্গে যুক্ত হয়। পানির সঙ্গে যুক্ত হলে সেই বিষয়টিকে হাইড্রেশন এনথালপি বলা হয়, হাইড্রেশন এনথালপি। আচ্ছা, এই হাইড্রেশন এনথালপির কারণে হাইড্রেশন এনথালপি, এটা হলো হাইড্রেশন এনথালপি। তাই ফ্লোরিনের হাইড্রেশন এনথালপির মানটা অনেক বেশি হয়ে থাকে, যেটা হচ্ছে 11.26 -11.26 কিলোজুল পার মোল এটা হয়ে থাকে। তো এই যে 11.26 কিলোজুল পার মোল এর হাইড্রেশন এনথালপির মানটা প্রশমন তাপের সঙ্গে যোগ হয়, এটার সঙ্গে যোগ হলো -57.34, এটা হলো দেখো 68.80। ওকে, আচ্ছা তো 60 সরি এটা এত কিলোজুল। ওকে, আমরা তাহলে এই জিনিসটাতে চলে আসলাম যে তাহলে আমরা বলবো যে হাইড্রোজেন ফ্লোরাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড এদের প্রশমন তাপের মান ধ্রুবক মানের চেয়ে বেশি হয়, এবং সেই মানটি হয়ে থাকে 68.60 এত কিলোজুল পার মোল। এর কারণটা হলো এক্ষেত্রে যে হাইড্রোজেন ফ্লোরাইড, এই হাইড্রোজেন ফ্লোরাইডটার আকার ছোট হওয়ার কারণে এটি এই প্রক্রিয়ায় যে পানি তৈরি হয় সেই পানির সঙ্গে যুক্ত হয়, আর এই পানির সঙ্গে কোনো মৌলের বা যৌগের যুক্ত হওয়াকে হাইড্রেশন এনথালপি বলা হয়। এক্ষেত্রে হাইড্রেশন এনথালপির মানটা প্রশমন তাপের সঙ্গে যুক্ত হয়, অর্থাৎ প্রশমন তাপের মান যদি 57.34 হয় আর এক্ষেত্রে হাইড্রেশন এনথালপির মান 11.26, এই দুটো যোগফল মিলে 68.60 হয়ে থাকে। ধন্যবাদ। আমাদের আজকের এই লেকচারের মাধ্যমে আমরা হলো চতুর্থ অধ্যায়, প্রথম পত্রের চতুর্থ অধ্যায়টিকে আমরা শেষ করলাম। তো আমাদের নেক্সট যে ক্লাসগুলো হবে ইনশাআল্লাহ সেই ক্লাসগুলোতে আমরা এই প্রথম পত্রের তৃতীয় অধ্যায় এটি নিয়ে আমরা আলোচনা করব, পর্যায়ভিত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন। তো তোমরা সুস্থ থাকো, সবাই ভালো থাকো। এ পর্যন্তই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।